আচ্ছা, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি ছিল আজকে আমরা আলোচনা করব। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, প্রথম সূত্র কি ছিল? ক্যামেরা কি আছে না নাই, মনে করো যে ক্যামেরা নাই, সাপোজ ক্যামেরা নাই, হ্যাঁ ঠিক আছে, তোমরা তোমাদের মতো অ্যাজ ইউজুয়াল ক্যামেরা, এটা আমি মাঝে ওই যে 2-3টা একটু হয়তো রেকর্ড করে রাখবো, বা ভালো লাগলে কিছু ক্লিপ হয়তো দিব আমার চ্যানেলের জন্য, এটা রাখছি আর কি জন্য। আচ্ছা, আর ক্যামেরা রাখার আরেকটা আমি সুবিধা হচ্ছে, ধরো আমি কি পড়াই আমি নিজেও দেখলাম আর কি, যে এই জিনিসটা আরও ভালো বোঝা যায় কিনা আমার নিজের উন্নতির জন্য। তো বলো এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি ছিল? মানে আমরা কিছু পরিমাণ তাপ, অন্তঃস্থ শক্তি এবং সোজা বাংলা কথা, এটা ছিল আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এই যে ডিকিউ সমান সমান ডিউ প্লাস ডিডাব্লিউ, ডিকিউ সমান সমান কত? ডিউ প্লাস ডিডাব্লিউ। এখন এই ডিকিউ প্লাস ডিডাব্লিউ যে এখানে আমাদেরকে বলছে যে কিছু পরিমাণ তাপ আমাদের কি অন্তঃস্থ শক্তিতে কাজে লাগে, আর কি কোথায় কাজে লাগে? কাজে পরিণত হয়। তো আমাদের তাপগতিবিদ্যার একটা সীমাবদ্ধতা আছে, প্রত্যেকটা সূত্রে একটা সীমাবদ্ধতা থাকে। সীমাবদ্ধতাগুলো কি কি? সীমাবদ্ধতা হচ্ছে আমরা প্রত্যেকটা সূত্রের সীমাবদ্ধতা জানি, যেমন রাদারফোর্ডের সীমাবদ্ধতা, বোরের সীমাবদ্ধতা, ঠিক না? কারণ এগুলো তো বিজ্ঞানীরা আসলে অ্যাকুরেট কখনো দিতে পারে না। তো এখানে একটা প্রধান অনেকগুলো সীমাবদ্ধতা আছে, ঠিক আছে? আমাদের এই কোর্সে ছিল এই টপিকটা, আসছো পরীক্ষায় যে তার ফার্স্ট লর মানে সীমাবদ্ধতা কী কী। তো এখন দেখো, তো 1 নম্বর প্রধান যে সীমাবদ্ধতা, ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো এখানে 20 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে আছে কত? ধরো 50 ডিগ্রি সেলসিয়াস। এখন তোমরা আমাকে বলো তো তাপ কোথা থেকে কোন দিকে যাবে? 50 থেকে। এটা কিন্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোথাও তুমি পাইছো? বলছে তোমাকে? বলে নাই। তাপগতিবিদ্যার প্রথম সূত্রে কোথাও কি তুমি পাইছো 50 থেকে যাবে? তাপ এই দিক থেকে এদিকে যেতে পারে, ঠিক আছে? তাপ কিন্তু সবসময় যে বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রা দিকে যাবে এরকম না। তাপ কিন্তু কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রার দিকে যাইতে পারে কিনা। ধরো তুমি বিশাল একটা পাত্র নিলা, তো এই বিশাল পাত্রে তুমি তাপ রাখলা, ধরো 80 ডিগ্রি সেলসিয়াসে অনেকগুলো পানি রাখলা, আর একটা গ্লাসে তুমি 90 ডিগ্রি সেলসিয়াসে পানি রাখলা। বলো তো কোথা থেকে তাপ বেশি বাইরে হবে? কোথা থেকে? ধরো আমি তোমাকে বোঝাচ্ছি, এই নাইমের মেবি এই প্রবলেমটা ছিল। নাইম, তুমি আমাকে প্রশ্ন করছিলে যে তাপ সবসময় কেন এই দিক থেকে দিকে যাবে। ধরো না এই পাত্রটা আরও ছোটো, ঠিক আছে? এই পাত্রটা হচ্ছে ধরো এতটুকু, ধরো এখানে পানি আছে, এই পানির তাপমাত্রা হচ্ছে 90 ডিগ্রি সেলসিয়াস, এখানেও পানি আছে, এই পানির তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস। বলো তো কোথা থেকে হিট বেশি লঞ্চ হবে? এখান থেকে। তো এখন দেখো এখানে তাপমাত্রা কম, বাট হিট বেশি না, পরিমাণের উপর নির্ভর করছে না। তো এটা হইতে পারে, বাট তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আমাদেরকে কখনোই বলে নাই যে এটা এখান থেকে এখানে যাবে নাকি এখান থেকে এখানে যাবে। যেটা দ্বিতীয় সূত্র খুব স্পেসিফিকভাবে আমাকে মানে উল্লেখ করছে, এবং দ্বিতীয় সূত্র কয়েকজন বিজ্ঞানী দিছে, বিজ্ঞানী ক্লসিয়াস দিছে, প্লাঙ্ক দিছে, হ্যাঁ, তারপর অনেকগুলো বিজ্ঞানী আমাদেরকে দিছে। আমরা সবগুলো বিজ্ঞানীর মতামত দেখবো আলটিমেটলি এক কথায়, ঠিক আছে? তো এখন এখান থেকে যে এখানে তাপ দিছে, এটা হচ্ছে তাপ দিয়ে এখান থেকে এখানে আসবে, এটা হচ্ছে একটা সত্য। তারপরে আরও কতগুলো দিছে যে আমাদের সবগুলা তাপ কীভাবে কাজে পরিণত হয়, সবগুলো তাপ কি কাজে পরিণত হইতে পারে কিনা, বা এই তাপ সবসময় উচ্চ আধার থেকে কোথায় যায়? বলো তো তাপ সবসময় কোথায় যায়? উচ্চ আধার থেকে নিম্ন আধারে যায়। এখন নিম্ন আধার থেকে উচ্চ আধারে যাইতে পারে কিনা, মানে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় তাপ যাইতে পারে কিনা। বলো তো একটা উদাহরণ বলো তো। যেমন তোমরা এসি ব্যবহার করো, এসি কিংবা ফ্রিজ ব্যবহার করো, দেখো এসিতে ধরো স্বাভাবিকভাবে আমার রুমের টেম্পারেচার থেকে বাইরের টেম্পারেচার বেশি থাকে না? বাইরের তাপমাত্রা বেশি কিনা স্বাভাবিকভাবে। ধরো আমি ধরলাম আমার রুম টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, আর বাইরের আজকে তাপমাত্রা হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস বা 35 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কোথায় তাপমাত্রা বেশি? বাইরে। স্বাভাবিকভাবে কি হওয়ার কথা? স্বাভাবিকভাবে তাপমাত্রা বাইরে থেকে ভিতরে হওয়ার কথা, নাকি আসার কথা না? এখন আমাদের এসিটা কি করে? এসি কিভাবে কাজ করে জানো? এসি কি করে? আমার এই তাপমাত্রাগুলো শোষণ করে বের করে দেয়, ঠিক না? আমি যখন এসি ধরো আমি মাইনাস দিলে মনে বরফ হয়ে যাবে, ধরো 12 ডিগ্রি সেলসিয়াসে দিলাম বা 15 ডিগ্রি সেলসিয়াসে দিলাম, তার মানে আমার এই রুমের টেম্পারেচার কত ছিল? 25 ছিল। 25টাকে সে শোষণ করে বাইরে দিয়ে দিছে। তাহলে নর্মালি হওয়ার কথা কি? বাইরে থেকে ভিতরে আসার কথা, বাট আমি ভিতর থেকে বাইরে দিচ্ছি। ভিতর থেকে কোথায় দিচ্ছি? বাইরে দিচ্ছি। তাহলে এখানে কি আমি নিজে পারবো নাকি এটা বাইরে থেকে কাজ করা লাগবে? বাইরে এই যে এসিটা কি নিজে চলে নাকি? অবশ্যই কারেন্ট লাগে, বিদ্যুৎ লাগে, শক্তি লাগলে কাজ লাগে। বুঝছো এবার জিনিসটা কি? তো এই কথাবার্তা হচ্ছে আমাদের মোটামুটি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করছে, যেটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমাদের আলোচনা করে নাই। তাহলে আমরা কি জানছি যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আমরা কেন পড়বো? যে নিম্ন আধার থেকে উচ্চ আধারে আমি তাপ যাইতে পারে কিনা। যেমন কি একটা এসি, ফ্রিজ, রেফ্রিজারেটর, তোমাদের যে খাওয়ার, ধরো একটা আপেল তুমি ফ্রিজে রাখছো, এটা কেমনে ঠান্ডা হয় জানো? ওই আপেল থেকে তাপটা শোষণ করে ফেলে। দেখবা এই ফ্রিজের, আমি আমাদের এই টপিকে আসি, রেফ্রিজারেটর ফ্রিজ, দেখবা ফ্রিজের একটা দিক ঠান্ডা একটা দিক গরম, ভালো করে দেখবে, একটা দিক খুবই ঠান্ডা, তো তাপটা শোষণ করে একটা দিক থেকে তাপটা বাইরে বের করে দেয়। তা ফ্রিজের একটা দিক দেখবে খুবই গরম থাকে,
বুঝছো কিনা? এটা হচ্ছে রেফ্রিজারেটর। রেফ্রিজারেটরের কার্যনীতি আমরা পড়বো। তো এখন আমরা পড়বো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, ঠিক আছে? তো আমি তোমাদের সংজ্ঞাগুলো লেখাগুলো একটু বইয়ের ইনফরমেশন থেকে মতো লিখে দিব। প্রথম লেখো তোমরা। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র যদি আমরা একটু দেখি, দাঁড়াও। তাহলে এখন কি আমরা জানছি যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কেন পড়বো? তো তাপগতিবিদ্যার মানে 4-5 জন বিজ্ঞানী ওনাদের মতবাদগুলো দিছে। মতবাদগুলো আলটিমেটলি একই কথা। আমি যে কথাটা বললাম যে মতবাদের মেন কাহিনী কি, মানে স্বাভাবিকভাবে আমার সাথে সাথে বলো, স্বাভাবিকভাবে কি হয়? তাপমাত্রা কোথায় যায়? উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রা যায়। নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রা যায় না। যাইতে হলে আমাকে বাইরে থেকে এক্সটার্নাল কাজ করতে হয়। ওই কাজটা হচ্ছে ধরো আমরা বিদ্যুতের মাধ্যমে বলতে কিংবা কারেন্টের মাধ্যমে করি, বা অন্যান্য সোর্সও থাকতে পারে। সবসময় যে এসি ওইরকম হতে পারে না। ধরো আমাদের বিভিন্ন বড় বড় শিল্প কারখানাতে এই ঘটনাগুলো করা লাগে, ঠিক আছে? তো প্রথম লেখো ক্লসিয়াসের বিবৃতি, মানে বিজ্ঞানী ক্লসিয়াস তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কি দিয়েছে, লেখো ক্লসিয়াসের বিবৃতি। আমি এগুলো একটু বই থেকে লিখবো। ক্লসিয়াসের মতে বিজ্ঞানী ক্লসিয়াস বলছে, লেখো বাইরে থেকে কোনো শক্তির সাহায্য ছাড়া, বাইরে থেকে, আমার কথা শুনে শুনে লিখে ফেলো, লেখা না বোঝা গেলে, আশা করি বুঝবা। বাইরে থেকে কোনো, তোমাদের একটা টপিক পড়ানো বাকি আছে, ওই রুদ্রতাপী মানে রেখা কেন গামাগুন খাড়া হয়, ঠিক আছে? আচ্ছা, এটা ফাঁকে দিয়ে পড়া দিব। বাইরে থেকে কোনো শক্তির, হ্যাঁ বাইরে থেকে কোনো শক্তির, এটা আসবে না, তারপর দেখা করবে। আমি কিছু বাদ রাখবো না, হ্যাঁ আমি একদম ডিটেলসে পড়াবো। তো যারা আমার এখান থেকে উপকৃত হবে, ভালো করবে, দেখবে 1-2 জন ভালো করবে, তো ওদের জন্য আমি পরিশ্রম করে যাবো, অসুবিধা নেই। বাইরে থেকে কোনো শক্তির সাহায্য ছাড়া, বাইরে থেকে কোনো শক্তির সাহায্য ছাড়া কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের, কোনো, আমি বই থেকে লিখতেছি, এগুলা যে কোনো বইয়ে পাবা, এক এক বই এক একভাবে লেখা আছে আর কি। কোনো স্বয়ংক্রিয়, এই লেখাগুলো দেখা যাচ্ছে ক্যামেরাতে, স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে, স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন তাপমাত্রার কোনো বস্তু, নিম্ন তাপমাত্রার, এটা খুবই মজাদার, হ্যাঁ এটা বাস্তবিক সাথে রিলেটেড, তো দেখবে তোমরা অনেক ফিল করতে পারবা। কোনো বস্তু হতে উচ্চ তাপমাত্রায়, হতে উচ্চ তাপমাত্রায় কোনো বস্তুতে তাপ স্থানান্তর সম্ভব নয়। দেখো তো এই কথাটা বুঝছো কিনা? হ্যাঁ আজকে বুঝছো কিনা? আজকে ক্লাসটা কেউ যদি না লিখতে পারো, আমি পরে লিখিনি, আমি এগুলো তোমাদেরকে প্রাইভেট করে দিয়ে দিব। আমার লেখাটা একটু বোঝার চেষ্টা করো। মানে এখানে কি বলছে বিজ্ঞানী ক্লসিয়াস, এগুলো অবশ্যই মাথায় রাখবা, গোলায় যাবে যে বিজ্ঞানী ক্লসিয়াস বলছে নাকি প্লাঙ্ক বলছে। আমি 4 জন বিজ্ঞানীর মতবাদ দিব, 4 জন বিজ্ঞানীর মতবাদ কিন্তু একই কথাই বোঝাবে। এটা আমি যে কথাটা একটু আগে বলছি, এই কথাটা কিনা, যে বাইরে থেকে কোনো কাজ ছাড়া আমি যদি কোনো কাউকে ফোর্স না দিই, তুমি যদি কারেন্টের লাইন না দাও, এসি হওয়া কি সম্ভব, মানে এয়ার কন্ডিশনটা হওয়া সম্ভব কিনা? তাহলে বলছে যে বাইরে থেকে কোনো শক্তির সাহায্য ছাড়া স্বয়ংক্রিয়ভাবে বা কোনো নিম্ন তাপমাত্রার বস্তু থেকে উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপ আদান প্রদান না, মানে তাপ স্থানান্তর হওয়া সম্ভব নয়। স্বাভাবিকভাবে তাপটা কি হয়, উচ্চ থেকে নিম্ন আসে, বাট নিম্ন থেকে উচ্চ আমাদের যায় কখন? ওই যে আমরা ফ্রিজ, রেফ্রিজারেটর কিংবা এসির ক্ষেত্রে বলি। এবার আসো ক্লসিয়াসের বলে, এবার বিজ্ঞানী কান্ন একটা বলছে, কান্নটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কান্নটা নিয়ে পরবর্তী আমরা আগাবো। এবার লেখো কান্ন। এই কান্ন বানানটা ইংরেজিতে কেমনে জানো? CARNOT, কার্নোট। ইংরেজিতে হচ্ছে কার্নোট, বাংলাতে কান্ন। উনি বলছে কি যে কোনো নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে, কোনো নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে, কোনো নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে সম্পূর্ণভাবে ক্যামেরা চালু করলে একটা সুবিধা আছে, বলবেন কথা কম বলে, আজকে থেকে ক্যামেরা চালু থাকবে। সম্পূর্ণভাবে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করার মতো কোনো যন্ত্র তৈরি করা সম্ভব না। কোনো যন্ত্র তৈরি করা সম্ভব না।
ঠিক আছে, কি বলছি, যে কোনো নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে সম্পূর্ণভাবে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা সম্ভব না। দেখো ধরো তুমি কিউ পরিমাণ তাপ নিছো কোথাও থেকে, কি পরিমাণ তাপ নিছো, কিউ পরিমাণ তাপ, এটাকে তুমি সম্পূর্ণরূপে কাজে পরিণত করতে পারবা? পারবা কি না? পারবা না। কিছু পরিমাণ তুমি এই যাবৎকালে যত পরিমাণ তাপ দিয়েছো কিছু পরিমাণ তাপ লস হয় না? অবশ্যই লস হয়। ঠিক আছে, তো এটা আমি তোমাকে একটা বলতেছি, যেমন ধরো তুমি ধরো একটা পিস্টন, হ্যাঁ এই পিস্টনের ক্ষেত্রে যেমন এটা আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমাদেরকে বলে নাই। ধরো একটা সিলিন্ডার বলতেছি, সিলিন্ডার, এই সিলিন্ডারে যখন তুমি কিউ পরিমাণ হিট দিবা, কিছু পরিমাণ ইন্টারনাল এনার্জি কাজে লাগবে, কিছু পরিমাণ কাজ হবে, যেটা আমরা প্রথম সূত্র বলে নিই। এখন বলো তো যত পরিমাণে আমি তাপ দিই এটা কি 100% কাজে পরিণত সম্ভব? সম্ভব না। দেখছো এখানে অভ্যন্তরীণ শক্তিতে কি হয়েছে, অভ্যন্তরীণ শক্তি কি কাজে লাগছে না? এখন তুমি বলতে পারো স্যার তাহলে সমষ্ণ প্রক্রিয়া নেন, কারণ সমষ্ণ প্রক্রিয়া অভ্যন্তরীণ শক্তি নেই, সমষ্ণ প্রক্রিয়া ডিকিউ সমান কত ডিডাব্লিউ, এটাও কিন্তু সম্ভব না। কারণ দেখো তো এখানে অনেক ধরনের বাইরে থেকে কাজ হয়, যেমন পিস্টনটাতে উঠানামা করে, এখানে ঘর্ষণ হয় না, ঘর্ষণ হয়, কিছু পরিমাণ তাপ বাইরে চলে যায় না, তো এখানে থেকে কিছু পরিমাণ তাপ লস হয়। মানে সম্পূর্ণরূপে 100% কোনো যন্ত্র এমন যন্ত্র আবিষ্কার করা আদৌ সম্ভব না। তো এই বিজ্ঞানী কার্নোট উনি কী করছে, এই যে যন্ত্র আবিষ্কার করা সম্ভব না, উনি একটা আদর্শ যন্ত্র বানাইছে। আমরা পরবর্তী লেকচারে এটাই পড়বো যে কার্নোট ইঞ্জিনের যে চক্রটা বা উনি কীভাবে ইঞ্জিনটা বানাইছে। ঠিক আছে, ওকে, তো এটা হচ্ছে কত কিউ। ঠিক আছে, তো এই বুঝছো কিনা যে কার্নোট কী কথাটা বলতে চাইছে, মানে সম্পূর্ণরূপে তাপটাকে সম্পূর্ণরূপে কাজে পরিণত করা সম্ভব নয়, কিছু পরিমাণ অবশ্যই 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 লস হবে। বুঝছো কিনা? আচ্ছা ওকে, এবার লেখো প্লাঙ্কের বিবৃতি। বিজ্ঞানী প্লাঙ্ক কি বলছে, এটা লেখাটা দেখা যায়নি সেটা, এবার লেখো প্লাঙ্ক। প্লাঙ্কের বিবৃতি, আচ্ছা বিবৃতি নাম শব্দ প্লাঙ্ক। বিজ্ঞানী প্লাঙ্ক কি বলছে, বলছে কোনো তাপ উৎস থেকে অনবরত তাপ শোষণ করে, কোনো তাপ উৎস থেকে অনবরত তাপ শোষণ করে, ভার্সিটি গেলে এগুলো ইংরেজিতে পড়বে আর কি, শেষ প্রার্থীকে এখানে, এবং তা মানে দু একটা কোর্স হালকা পাতলা মিল থাকবে, আবার মনে করেন এগুলোই পড়াশোনা, এবং তা সম্পূর্ণরূপে আবেগে পড়ে যাবে না, সম্পূর্ণরূপে কাজে রূপান্তর হবে। ওই এক কথাই বলছি, কাজে, ওই যে ক্লসিয়াসটারে সবাই চুরি করতেছে আর কি, রূপান্তরিত হবে, এরূপ তাপ ইঞ্জিন তৈরি করা সম্ভব না। দেখো তো এক কথা কিনা। তবে তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করবো, যদি কোন নাম্বারে স্পেসিফিকভাবে বলে দেয় যে প্লাঙ্কেরটা বলো, ক্লসিয়াসেরটা বলো, তখন যাতে একটু পারো, এজন্য একটু মাথায় রাখবে যে কোনটা কে বলছে। ঘুরে ফিরে কথা কিন্তু একই, কোনো তাপ উৎস থেকে অনবরত তাপ শোষণ করে এবং তা সম্পূর্ণরূপে কাজে পরিণত করা সম্ভব নয়। ধর আমি একটা উৎস থেকে, একটা সোর্স থেকে তাপ শোষণ করতেছি, এদিকে দেখাও, কোনো একটা সোর্স থেকে আমি তাপটা শোষণ করতেছি, এটাকে আমি সম্পূর্ণরূপে কাজে পরিণত করতে পারবো না। এই কথাটাতেও আমার কারণটা আরেকভাবে বলছে, ঠিক না? এবার আসো লাস্ট, ক্যালভিনের বিবৃতি। এটা লেখা যাবে না মেবি, আমি উপরে লিখবো। হ্যাঁ, তাহলে ক্লসিয়াসটা মুছাবো। ওকে, এবার লেখো ক্যালভিন কি বলছে। তোমাদের কিছু কাজ দিব, হ্যাঁ, যেমন কিছু পার্থক্য তোমাদেরকে শিখতে বলবো, যে প্রথম সূত্র দ্বিতীয় সূত্রের মধ্যে পার্থক্য, এগুলো তোমাদেরকে আলাদা পড়াইছে। এখন আমি পার্থক্য লেখা দিলে অনেক টাইম লস হবে। ঠিক আছে, আমি সোর্সটা দিয়ে দিব, অথবা তোমাদেরকে বলবো যে তোমরা নোট থেকে একটু উঠে নেবা। অবশ্যই আমি নেক্সট ক্লাসে তোমাদের কোশ্চেনটা ধরবো যে কারা কারা লিখছো। আচ্ছা, আমরা আগে ক্যালভিন বলি। লেখো, ক্যালভিনটা লেখো। কোনো বস্তুকে তার পরিবেশিকের কোনো বস্তুকে তার পরিপার্শ্বের শীতলতম অংশ হতে, পরিপার্শ্বের শীতলতম অংশ হতে অধিকতর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ, কথা বলো না, এত কোনো ঠিক ছিল কথা আছে না, কুকুরের লেজ 12 বছর সুঙ্গের ভিতরে ঢুকে রাখলে এটা সোজা হবে না। আচ্ছা দেখো ক্যালভিন কি বলছে, লেখক ক্যালভিন কি বলছে, আমি এগুলো রেকর্ড রাখবো, দিয়ে দেবো। লেখক
কোনো বস্তুকে তার পরিবেশের শীতলতম অংশ হতে অধিকতর শীতল করে শক্তির অবিরাম সম্ভব নয়। মানে বলছে কি, কোনো একটা বস্তুকে পরিবেশের শীতলতম অংশ হতে অধিকতর, ধরো আমার এই রুমটাকে আমার আছে রুম টেম্পারেচার 25°C, বাইরে আছে ধরো 25°C, আমি এটাকে কি আরও ঠান্ডা করা, এটাকে মানে অবিরাম শক্তি পাওয়া কি সম্ভব না। তো ওই কথাটাই ঘুরে ফিরে আমাদেরকে 4 জন বিজ্ঞানী বলছে। কে আমাদেরকে বিবৃতিগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। কে বলছে? প্রথম বলছে কি, ক্লসিয়াস, কার্নোট, প্লাঙ্ক এবং ক্যালভিন। এখানের ভিতরে তোমরা সবচেয়ে ইম্পর্টেন্ট দিবা কার্নোটটা, কারণ কার্নোট নিয়ে আমরা পরবর্তীতে আলাদা লেকচার, আলাদা ম্যাথ, আলাদা সব কিছু পড়বো, মানে আজকে পড়বো যদি সময় থাকে। তারপরে কি পড়বো? ক্যালভিন এবং প্লাঙ্ক। এগুলো কেন পড়বো? এগুলো আমাদের প্রশ্ন আসতে পারে যে প্লাঙ্কের বিবৃতি, আলটিমেটলি ঘুরে ফিরে কি এক কথা, বুঝে কিনা বিবৃতি। তো তোমরা বাসায় তোমরা কাজ লিখবে, কোশ্চেন লেখো যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রের মধ্যে পার্থক্য মিনিমাম 5টা, সুন্দর করে একই। তোমরা আমি পরীক্ষা নিচে দেখছি যে এই একই, যেমন স্নেহ লিখছো, তারপর আরও কয়েকজন লিখছো, একই টপিক লিখি, মানে একই পয়েন্ট লিখছো। হ্যাঁ ঠিক আছে, ওকে। তো এখন মাথায় রাখবা, তাহলে তোমাদের কোশ্চেনটা কি লিখবা বলো তো? কোশ্চেনটা লিখবা তাপগতিবিদ্যার প্রথম সূত্র, কলম নাই মেবি, তাপগতিবিদ্যার প্রথম সূত্রে কারো একটা ঢাবল কলম থেকে লড়ে দাও, ওই যে পিছনে। তাপগতিবিদ্যার বড় ভাই আর কি, বড় ভাই অনুপ্রেরণার নাম কেমনে হবা? এই খ নাম্বার কোশ্চেন, তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রের মধ্যে পার্থক্য মিনিমাম 5টা। কেউ যদি আরো বেশি লিখতে পারো খুশি হবো, ঠিক আছে? বই সবাই তো বই আছে আশা করি, বই প্লাস আমার নোট ঘাটাঘাটি করে লিখে আনবা, ঠিক আছে? ঘাটাঘাটি করে লিখিও একটু, আবার ওই যে কোনো বই থেকে হুবহু লিখে দিও না, বই তো আছে এগুলো। তাহলে এটা আর আমি লেখালাম না, সময় নষ্ট করলাম না, ঠিক আছে? ওকে। তো আমাদের বাস্তব জীবনে আমাদের শোনো, এই টপিক শেষ। এখন আমাদের দুইটা জিনিসের সাথে আমরা পরিচিত হতে হবে, দুইটা প্রক্রিয়ার সাথে আমরা পরিচিত হতে হবে। প্রক্রিয়াগুলো হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া এবং কি অপ্রত্যাবর্তী। একটা হচ্ছে রিভার্সিবল, একটা হচ্ছে ইরিভার্সিবল। প্রত্যাবর্তী প্রক্রিয়া কি এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কি? যেমন বাস্তব জীবনে, আচ্ছা তোমরা যদি বলো তো বাস্তব জীবনে কোন প্রক্রিয়াটা হওয়া সম্ভব, কোন প্রক্রিয়াটা হওয়া সম্ভব না? প্রত্যাবর্তী প্রক্রিয়া বাস্তব জীবন হওয়া সম্ভব না। ধরো তুমি কোনো একটা কাজ করছো, লস করছো, এটা কিন্তু পুনরায় আবার ব্যাক পাওয়া কি সম্ভব না, ঠিক আছে? বাস্তব জীবনে যতগুলো হয় সবগুলো কি অপ্রত্যাবর্তী, ঠিক আছে? যেমন ধরো তুমি এই পয়েন্ট থেকে বি পয়েন্টে আসছো, সমস্যা প্রক্রিয়া তাপ লস করে, এখানে কিছু পরিমাণ তাপ তো অবশ্যই লস হবে। এই কথাটা তো আমাদেরকে বলতেছিল বিজ্ঞানিক কার্নোট, যে সম্পূর্ণরূপে সম্ভব নয়, ঠিক আছে? তো আমরা এইটা একটু আমরা ডিটেলসে পড়াশোনা করবো। লেখো, তাহলে ভৌত রাসায়নিক প্রক্রিয়া কত প্রকার বলো তো? ভৌত রাসায়নিক প্রক্রিয়া কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে প্রত্যাবর্তী, লেখো ভৌত রাসায়নিক প্রক্রিয়া। এ তোমার মনে হয় 9 10-এ পড়ছিল, রাসায়নিক প্রক্রিয়া 2 প্রকার। একটা হচ্ছে কি ভৌত পরিবর্তন, একটা রাসায়নিক পরিবর্তন। নাকি ওই যে পানি থেকে বরফে হয়, বরফ থেকে পানিতে হয়, এখানে কোনো পদার্থের পরিবর্তন হয় না। 9 10-এ পড়ছিল না ছোটবেলায়, কচি গেছে বাচ্চারা? ভৌত রাসায়নিক প্রক্রিয়া, সরি ভৌত রাসায়নিক পরিবর্তন বা প্রক্রিয়া কত প্রকার এটা বলো তো? ভৌত রাসায়নিক প্রক্রিয়া কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া, প্রত্যাবর্তী এখান থেকে কোশ্চেন আসবে, খ নাম্বারে এখান থেকে 100% কোশ্চেন আসবে। আচ্ছা এটা আমি একটু আবার উপরে দিই, আবেগে বেশি নিচে দিয়ে ফেলছি, কথা বলে না, মেয়েরা কথা বলে। প্রত্যাবর্তী, অপ্রত্যাবর্তী, ঠিক আছে? দেখো প্রত্যাবর্তী কি আর অপ্রত্যাবর্তী কি আমি জিনিসটা বুঝাচ্ছি, তারপরে আমরা একবারে তোমাদেরকে হয়তো বইয়ের রেফারেন্স দিব, তবে বাংলা লেখাগুলো লিখে নিবে, বাংলা লেখাগুলো আমি বুঝে দিব, তোমরা একটু বই থেকে ঘাটাঘাটি করি। হ্যাঁ, এতটুকু পরিমাণ পরিশ্রম তো আশা করি করতে পারো, বই থেকে যে আমি বুঝে দিচ্ছি জিনিসটা বই থেকে লিখে নিবা, কারণ আমি বাংলা লেখা লিখে দিলে অনেক টাইম চলে যাবে এখানে, ঠিক আছে? আচ্ছা, প্রত্যাবর্তী প্রক্রিয়াটা কি দেখো, ভালো করে দেখো। ধরো আমি তোমাকে এখানে একটা পয়েন্ট বললাম, ভালো করে দেখো, এখানে একটা এই পয়েন্ট বললাম, এই পয়েন্ট থেকে তুমি ধরো কোনোভাবে এমনি করে বি পয়েন্টে গেছো, সোজা যাও, যে এমনি যাও, কার ধরো এমনি ধরো এ থেকে বিতে, ভাইয়া এ থেকে বিতে তোমার ধরো 10 জুল কাজ হয়েছে। কত জুল? 10 জুল কাজ হয়েছে। বলো তো বি থেকে এতে এসে তোমার কত জুল কাজ হবে? -10 জুল, -10 জুল না, বিপরীত দিকে না? তাহলে বলো তো এই লুপে ওভারঅল কৃত কাজ কত? ওভারঅল কৃত কাজ কত? 0। তাহলে দেখো তো আমি কি আবার ওই প্রক্রিয়া আসতে পারছি কিনা? তাহলে এটা কি প্রত্যাবর্তী নাকি অপ্রত্যাবর্তী? প্রত্যাবর্তী। যদি আমাদের লুপের ওভারঅল কৃত কাজটা কি হয়?
জিরো আসে তখন আমরা কি বলবো এটাকে প্রত্যাবর্তী প্রক্রিয়া, মানে আমি আমার আগের জায়গায় আসতে পারছি আর কি এই শক্তি দিয়ে আর কি। যেমন ধরো এখান থেকে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে আমি 40 ডিগ্রি সেলসিয়াসে নিলাম, তাহলে কোনো একটা তাপমাত্রাকে 20 ডিগ্রি থেকে 40 ডিগ্রি আমার কত পরিমাণ কাজ করা লাগছে, মানে কাজ মানে তো তাপ, ধরো তাপ দিচ্ছি কত জুল, 10 জুল, আমি আবার 40 থেকে 20 আসতে আমি আবার কত -10 জুল দিছি, তাহলে এই প্রক্রিয়াটা একটা কি প্রত্যাবর্তী। বাস্তব জীবনে কিন্তু প্রত্যাবর্তী হওয়া সম্ভব না। তুমি যদিও পানি ব্যতিক্রম আছে, পানির ক্ষেত্রে যদিও ধরে, কিন্তু এক্স্যাক্টলি কিন্তু পরিবর্তন হওয়া সম্ভব না। তোমার কাছে মনে হতে পারে স্যার ঠিক আছে আমি 10 জুল দিয়ে 40 থেকে 10 জুল কমায় 20 আসছে, কিন্তু হালকা একদম তফাৎ হলেও কি থাকবে, পার্থক্য থাকবে। তাহলে এই জিনিসটা আমাদের বাস্তবে কি নয়, সম্ভব নয়। বইতে হালকা পাতলা কিছু উদাহরণ থাকবে, আমি তোমাদেরকে রেফারেন্সটা দিয়ে দিব যে কোথা থেকে পড়বা, ঠিক আছে? ওকে, অথবা আমি এখানে বলে দিব, তোমরা লিখে নিও। তারপর দেখো তো, তাহলে এটা একটা কি প্রক্রিয়া, প্রত্যাবর্তী প্রক্রিয়া। এখন আমি যদি একটা তোমাকে অপ্রত্যাবর্তী একটা প্রক্রিয়া দেখাই, যেমন ধরো বাস্তব জীবনের সবচেয়ে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, ধরো এই পয়েন্ট থেকে তুমি কোনোভাবে ধরো বি পয়েন্টে গেছো, কোন পয়েন্টে গেছো, বি পয়েন্টে, ধরো এখান থেকে তোমার 20 জুল তাপ লাগছে, বি পয়েন্ট থেকে তুমি সি পয়েন্টে আসছে, তোমার 20 জুল তাপ লাগে গেছে, তাহলে দেখো তো এখন কি তোমার লুপটা কি জিরো আসছে, এখান থেকে এখানে যাচ্ছে তোমার কি আসছে 20 জুল, আর এখান থেকে এখানে আসছে মাইনাস কত জুল, 20 জুল। এখন তুমি আবার বললা যে আমি জোর করি এখানে, তাহলে দেখো তো এই পয়েন্ট থেকে, ধরো এটা সি পয়েন্ট থেকে এই পয়েন্টে আসছে, তোমার আরো এক্সট্রা কাজ করা লাগবে না? তাহলে কি এখানে ওভারঅল কি আছে, ধরো এখানে এক্সট্রা কাজ করা লাগছে ধরো 5 জুল, তাহলে কি এখানে 20 আর 5 এখানে 25 হয়ে গেছে না? তাহলে এখানে লুপটা কি আমার শূন্য আসে? তাহলে এটা কি প্রত্যাবর্তী নাকি অপ্রত্যাবর্তী? অপ্রত্যাবর্তী। মানে আমি যেই পয়েন্ট থেকে কাজ করবো, আমি যদি ওই পয়েন্টে আবার আসতে পারি সেটা হচ্ছে কি, যদি আসতে পারি সেটা কি প্রত্যাবর্তী, আর যদি না আসতে পারি অপ্রত্যাবর্তী। এবং এই প্রত্যাবর্তী, বলো তো প্রত্যাবর্তী প্রক্রিয়াটা বেশি দৃঢ় হবে নাকি অপ্রত্যাবর্তী প্রক্রিয়াটা দৃঢ় হবে? দৃঢ় হবে কোনটা? প্রত্যাবর্তী প্রক্রিয়াটা যত ধীরে করবে তত তোমার সুবিধা হয়। মানে এমন ধীরে ধীরে করবা, আমি তোমাদের কাছে যখন সমুষ্ণ পড়াইছি এটা ধীর প্রক্রিয়া, এমন ধীরে ধীরে করবা যাতে তোমার কি হয়, তাপ আসবে বা তাপমাত্রা পরিবর্তন হবে না। এটা তো প্রত্যাবর্তী প্রক্রিয়া। আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়া মানে কি, এটা রুদ্ধতাপী প্রক্রিয়ার মতন, হুট করে হয়ে যাবে, আবার বাকিটা ব্যাক করবে না। যেমন কি টায়ার ফাটা, বোম ব্লাস্ট হয়, এগুলোকে আবার আগের অবস্থানে আসতে পারবে না। বুঝছো? মানে আগের অবস্থান বলে শক্তি, এনার্জিগুলো, বোম না, মানে এনার্জিগুলো আবার আগের অবস্থানে আসতে পারবে। হ্যাঁ, এটা রুদ্ধতাপের সাথে তুলনা করতে পারো, এটা সমস্যার সাথে তুলনা করতে পারো। না, ওভারঅল প্রক্রিয়াটা যেমন একটা হুট করে প্রক্রিয়া রয়েছে, এটা একটা কি প্রক্রিয়া, এটা কি প্রক্রিয়া, রুদ্ধতাপ প্রক্রিয়া। তো আচ্ছা আমি মিনিমাম লেখা দিচ্ছি, বই থেকে লেখা লাগবে না, আমি লেখা দিচ্ছি, দেখো সংজ্ঞাটা লেখো, এই এক্সাম্পল করে লিখে নিতে পারো তোমরা। আচ্ছা পরে লিখে নিও, এগুলো হালকা জায়গা রাখো। এবার লেখো, যে প্রক্রিয়ায় বিপরীতমুখী হয়ে, এই প্রত্যাবর্তী প্রক্রিয়ার উদাহরণটা লেখো, যে প্রক্রিয়ায় বিপরীতমুখী হয়ে, বোঝা যাচ্ছে তাপগতীয় দ্বিতীয় সূত্র, খুবই ইজি এটা, এবং মজা পাবা। হচ্ছে এগুলো থেকে সৃজনশীল আসবে, এই এখন আগামী 2-3 লেকচার কিংবা আজকে লেকচার সহ আগেরগুলো থেকে আসবে। যে প্রক্রিয়ায় বিপরীতমুখী হয়ে, যে প্রক্রিয়ায় আর শুরু করছে বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে এবং সম্মুখমুখী ও বিপরীতমুখী প্রক্রিয়ায়, টাইমটা বলিও তো 45, আচ্ছা ব্যাপার না। বিপরীতমুখী প্রক্রিয়ায় প্রতি স্তরে তাপ ও কাজের ফলাফল সমান। প্রতি স্তরে, এই সংজ্ঞাটা বুঝছো কিনা বলো? প্রতি স্তরে তাপ ও কাজের ফলাফল, তাপ ও কাজের কি, কাজের ফলাফল সমান ও বিপরীতমুখী, ফলাফল সমান ও বিপরীতমুখী, তাকে প্রত্যাবর্তী প্রক্রিয়া বলে। আরো ইজিলি বলতে পারো। তাহলে এটা হচ্ছে আমাদের প্রত্যাবর্তী প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে এবং সম্মুখমুখী ও বিপরীতমুখী প্রক্রিয়ায় প্রতি স্তরে কাজের ফলাফল সমান, ঠিক আছে? আচ্ছা দেখো তো, ধরো আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, গ্রাফটা এবার আবার পি, এবার আবার বি। আমার এখান থেকে একটা পয়েন্টে, ধরো এ পয়েন্ট থেকে আমি কোনোভাবে বি পয়েন্টে গেলাম, তাহলে দেখো তো এখানে বলছে কি, তাপ ও কাজের ফলাফল সমান। এখানে যে পরিমাণ তাপ আমার কি হয়েছে, লাগছে, তাহলে এখানে আবার সেই পরিমাণ তাপ হারাবে না একইভাবে। তাহলে এটা কি প্রক্রিয়া, এটা লুপের মতো। তাহলে আমরা সহজে মনে রাখবো, আমি একটা যদি লুপ ক্রিয়েট হয়,
এই লুপের ওভারঅল কৃতকাজ যদি জিরো আসে তাহলে এটা প্রত্যাবর্তী নাকি অপ্রত্যাবর্তী? অপ্রত্যাবর্তী। আর যদি লুপের কৃতকাজ জিরো না আসে, প্লাস আসুক মানে অন্য যা আসুক, সেটা হচ্ছে কি অপ্রত্যাবর্তী। ঠিক আছে, এটা তাহলে এই চিত্রটা আঁকি নাও। ঠিক আছে, এবার আসো আমরা অপ্রত্যাবর্তীর ইয়ার লিখতেছি, অপ্রত্যাবর্তীর সংজ্ঞাটা একটু লিখতেছি। তাহলে মোট কথা যে প্রক্রিয়ায় বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না তাকে কি বলবো? অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তো এটা একটু সহজে লিখে দাও। যে প্রক্রিয়ায় কথা বলিও না, বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না, তাকে কি বলবো? অপ্রত্যাবর্তী। ওই এটার মতন সাদা কথা লিখতে পারো, আমি এখানে ওইটা যেহেতু বড় করে লিখছি। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বলে। ঠিক আছে, তো এখানে কিছু বৈশিষ্ট্য আছে, এক্সাম্পল আছে। বাস্তবে কোন প্রক্রিয়াটা বেশি সম্ভব? অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এটা নাই বললে চলে। ঠিক আছে, রেয়ার। তো এখন কিছু আমরা বৈশিষ্ট্য লিখবো তাড়াতাড়ি। হয়েছে? মুছলাম তাড়াতাড়ি লেখো। ওকে, আমি এই ভাষাটা লেখা দিচ্ছি। এখন প্রত্যাবর্তী প্রক্রিয়ার কিছু বৈশিষ্ট্য আছে, লেখো বৈশিষ্ট্য। আচ্ছা, এখানে একটা তুমি গ্রাফ চিন্তা করো, এখানে একটা গ্রাফটা কেমন হবে? ধরো এবার পি নিলা, এবার বি নিলা। এখান থেকে ধরো এ পয়েন্ট থেকে সে বি পয়েন্টে গেল, কিন্তু বি পয়েন্ট থেকে এ পয়েন্টে না আসে আবার তার এনার্জিটা লস হয়ে যাবে। ধরো এটা সি পয়েন্টে আসছে, ঠিক আছে, ধরো এটা 10 জুল, এটা -10 জুল। আচ্ছা লেখো প্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্য। এক নাম্বার লেখো। তাহলে প্রত্যাবর্তী প্রক্রিয়া কি প্রক্রিয়া? পয়েন্ট 1 লেখো, এটা একটা ধীর প্রক্রিয়া। আমি সংক্ষেপে লিখতেছি আর কি, ধীর প্রক্রিয়া। তারপরে কি হবে এটা কি স্বতঃস্ফূর্ত কিংবা নাকি স্বতঃস্ফূর্ত না? স্বতঃস্ফূর্ত মানে স্বতঃস্ফূর্ত নয়। স্বতঃস্ফূর্ত মানে কি? সে নিজে নিজে ঘটে যাইতেছে। ঠিক আছে, আবার স্বতঃস্ফূর্ত নয় মানে কি? সে আবার ব্যাক করতেছে, এটাও তো প্রত্যাবর্তী। ব্যাক করলে কি স্বতঃস্ফূর্ত? স্বতঃস্ফূর্ত মানে কি? সে মানে নিজে নিজে হয়ে যাইতেছে। ঠিক আছে, তাহলে লেখো এটা স্বতঃস্ফূর্ত নয়। স্বতঃস্ফূর্ত বানান ঠিক করে লিখবে। আমার একবার ক্লাস 5 থেকে স্যারে বোর্ডে নিয়ে লেখাইছে। আর একটা লেখাইছিল সংস্কৃত। আচ্ছা বলো তো, এখানে কি তাপীয় সাম্যাবস্থা বজায় থাকবে নাকি থাকবে না? থাকবে। তাপীয় সাম্যাবস্থা বজায় থাকবে না? যে পরিমাণ তাপ যাবে এই পরিমাণ তাপ কি ব্যাক করবে, তাহলে তাপীয় সাম্যাবস্থা বজায় থাকবে। আচ্ছা তোমাদেরকে লেখাই দিছি, আমি তো ভাবছি বই থেকে বলে দেব। এগুলো খ নাম্বার আসে। তারপরে শক্তির অপচয় হয় কি হয় না? এক্ষেত্রে শক্তির অপচয় হয়, যে পরিমাণ শক্তি যায় ওই পরিমাণ শক্তি চলে আসে, তাহলে শক্তির অপচয় হয় না। ন্যূনতম পরিমাণ পড়াশোনা করলে বাসায় পড়লে এগুলো পারা যাবে। তাহলে প্রাথমিক অবস্থাকে ফিরে আসতে পারে নাকি ফিরে আসতে পারে না? প্রাথমিক অবস্থায় ফিরে আসতে পারে নাকি পারে না? লেখো যে প্রাথমিক অবস্থায় ফিরে আসতে পারে। কথা বলো না। প্রাথমিক অবস্থায় ফিরে আসতে পারে। আচ্ছা অপ্রত্যাবর্তী বৈশিষ্ট্যগুলোকে আমি লিখে দেওয়া লাগবে না, নিজেরা পারবা? আচ্ছা তাহলে এখানে খালি রাখো, বাসায় এটা লিখে নেবে। ঠিক উল্টাটা আর কি, ধীর প্রক্রিয়া দ্রুত প্রক্রিয়া, স্বতঃস্ফূর্ত না, তাপীয় সাম্যাবস্থা বজায় থাকে না, শক্তির অপচয় হয়, ফিরে আসতে পারে না। না নেগেটিভ, অ্যাফার্মেটিভ নেগেটিভ। ঠিক আছে, এখানে ইংলিশে শিখে বলছো, তাহলে এটা তোমরা জায়গা খালি রাখো, বাসায় লিখবা। অপ্রত্যাবর্তী বৈশিষ্ট্য প্রক্রিয়ায় বৈশিষ্ট্য। এই কথা বলে কেন? অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্য। ঠিক আছে, এখানে 5টা পয়েন্ট দিলে হবে, বুঝছো? 1 2 3 4 5, 5টা পয়েন্ট কি হবে? ধীর প্রক্রিয়া, দ্রুতগামী প্রক্রিয়া, স্বতঃস্ফূর্ত নয় স্বতঃস্ফূর্ত, তাপীয় সাম্যাবস্থা বজায় থাকে না,
শক্তির অপচয় হয় না, হয়। কি প্রাথমিক অবস্থায় ফিরে আসতে পারে, পারে না? হ্যাঁ টু না, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। ঠিক আছে, 5 মার্ক কমন। ওকে, তো আসো আমাদের বেসিক কথা শেষ। এখন আমরা আমাদের আসল লেসনে ঢুকবো। কার্নোট সাহেব যেটা বলছে, আমরা এখন পড়াশোনা করবো কার্নোট ইঞ্জিন নিয়ে। ঠিক আছে, দেখো কার্নোট ইঞ্জিন বা কার্নো চক্র, সাদি কার্নো, বিজ্ঞানী সাদি কার্নো এই ইঞ্জিনটা বানাইছে। এই বিয়ে শাদী না, আবার দেখিও শাদী শুনলে যে বিয়ে শাদীর কথা মাথায় চলে আসে, পোলাপা দুষ্ট হয়ে গেছে। আচ্ছা, তো ইঞ্জিন কিভাবে কাজ করে আমরা একটু পরে দেখবো। ইঞ্জিনের সূত্র, ইঞ্জিনটা আসলে কেমনে বানাইছে, প্রথম আমরা ইঞ্জিনের গঠন দেখছো। তাহলে আমি এখন কি দেখবো, ইঞ্জিনের গঠন। দেখো লেখো ইঞ্জিনের গঠন, কার্নো ইঞ্জিনের গঠন। আচ্ছা, কার্নো ইঞ্জিনের গঠনের জন্য এটা একটু তোমরা স্পেস রাখি লিখবা। আমি এক পাশে ঘটনা দেখাবো আর এক পাশে চক্রটা দেখাবো। ঠিক আছে, এই পাশে তোমাদের চক্রটা দেখাবো, আমি জায়গা রাখি। একটু সবাই একটু মনোযোগ দিতে হবে। আমরা এখন কার্নোট ইঞ্জিনের গঠনটা দেখবো, একটু মনোযোগ দিতে হবে, ভালোভাবে মনোযোগ দিতে হবে। হ্যাঁ, তোমরা না লক্ষ্মী বাচ্চারা, দেখো দুইটা ভাগে ভাগ করো। এক পাশে তোমাকে ইঞ্জিনের গঠনটা দেখাবো এবং এই ইঞ্জিনটা দ্বারা কেমনে সূত্রধার করে এটা দেখাবো। বুঝা গেছে? আসো, তাইলে এখানে আমাদের কিছু, আমরা তো কাজের জন্য করবো নাকি, কিন্তু কাজের গ্রাফ সবসময় পি বাই বি হয়, এটা তোমরা বুঝছো? কারণ ডাব্লিউ ইকুয়াল টু পি বি, এই জন্য সবসময় দেখবে এই পাশে পি দিয়ে পাশে বি দি। বুঝছো তো? কারণ মনে প্রশ্ন আসি বলে তাহলে এই পাশে বি। আসো এবার, তো আমরা প্রথমে এখানে একটা সিলিন্ডার নিব। কি নিব বাচ্চারা? সিলিন্ডার। এরকম একটা সিলিন্ডার রাখো। এক নাম্বার, আমাদের কয়টা যন্ত্র লাগবে? একটা ইঞ্জিন বানাইতে 4টা যন্ত্র লাগবে। কয়টা? 4টা। প্রথমে আমরা একটা সিলিন্ডার রাখবো। আঁকি ফেলো আমার সাথে সাথে, লেখো সিলিন্ডার। সিলিন্ডারটা কেমন হবে আমি বলতেছি। সিলিন্ডারটা একটু ছোট করে আঁকি। সব এই নেসের দেখা যাচ্ছে এটা? আচ্ছা, সিলিন্ডার ধরো, এটা হচ্ছে আশেপাশে যেটা থাকবে, এই যে নীল কালার দিচ্ছি, এটা হচ্ছে তাপ কুপরিবাহী, মানে তাপ আর পাশে দিয়ে তাপ পরিবহন করতে পারবে না আর কি। তোমরা এমনি করে দিলে হবে। কালার পেন কই পাবে নাকি আমারটা নিবা? আচ্ছা দেখো, এটা পিস্টন। দেখো এই সিলিন্ডারে আমি কিন্তু কয়েকজনকে কোশ্চেন করবো কিংবা বোর্ডও আনতে পারি, আমাকে ইঞ্জিনের গঠনটা বুঝিয়ে দিতে হবে পুরোটা। আগামী 10 থেকে 15 মিনিট কোনো মনোযোগ দেওয়া যাবে না। পছন্দ হয়েছে না? কথাটা পছন্দ হয়েছে না? ঠিক আছে, চলো দেখি, আমরা দেখি কেমন লাগে। 1 মিনিট মনোযোগ না দিলে কেমন লাগে? বাটপাড়ের দলাগলা। এদিকে তাকা, এই দেখো। তাহলে এই আশেপাশে এটা কি সুপরিবাহী নাকি কুপরিবাহী হবে? কুপরিবাহী। কেন এটা কুপরিবাহী? দেখো আমি বলছিলাম তোমাকে, আমি যে কার্নোট ইঞ্জিন বানাবো, ইঞ্জিন বানাতে আমাদের 4টা আলাদা আলাদা যন্ত্র লাগবে। আমি আলাদা আলাদা যন্ত্র বানিয়ে দিচ্ছি। আর এটা সুপরিবাহী হবে। কোনটা? এই যে কালোটা, লালটা না কালাটা? কালাটা। এটা সুপরিবাহী। বাচ্চারা সুপরিবাহী কি? তাপ আদান প্রদান করতে পারবে। এবার 2 নাম্বার আমাদের লাগবে, এটা হচ্ছে তাপ উৎস। হ্যাঁ, তাপ উৎস লাগবে। আচ্ছা, তাপ উৎস বেশি তাপমাত্রা হবে নাকি তাপ গ্রাহকের তাপমাত্রা বেশি হবে? বলো তো। তাপ উৎস মানে কি? আমি তাপটা নিব, গ্রাহক মানে তাপটা ছাড়বো। গ্রাহক মানে কি? এতে কম থাকে। ধরো মানে সে গ্রহণ করবে আর কি। এখন গ্রাহক কম থাকে না। ধরো তুমি বড় লোক, একজন ভিক্ষুক হচ্ছে কি গ্রাহক, তুমি উৎস। আর তোমরা তো উৎস হয়ে গ্রাহকের মতো আচরণ করো। আচ্ছা, এখন দেখো আমরা একটা তাপ গ্রাহক আঁকবো। এটা এই দেখো তাপ গ্রাহক যেটা, তাপ উৎস যেটা আঁকবো, এটা পুরোটা চারিদিকে বেষ্টনী যেটা আছে, এই বেষ্টনীটা পুরোটা তাপ কুপরিবাহী। ঠিক আছে, তাপ কুপরিবাহী। শুধু উপরের লেয়ারটা সুপরিবাহী। উপরের লেয়ারটা সুপরিবাহী, এটা সুপরিবাহী। এটা হচ্ছে সুপরিবাহী। ঠিক আছে, সুপরিবাহী। আর এটা কি কালারটা কি? এই যে লেয়ার যেটা আছে, ওমা এটাকে তো এরকম কা বুঝা যান? এটা নতুন কলম তো, ও বাবু ফাইন তো। আচ্ছা, কুপরিবাহী। ঠিক আছে, তাহলে এগুলো যন্ত্র, এগুলো যন্ত্র কি কাজ করবো এগুলো পরে বলবো। 3 নাম্বারে আঁকো। এটা হচ্ছে তাপ ধারক। হ্যাঁ, তাপ অন্তরক বা পাটাতল। এটা হচ্ছে তাপ অন্তরক। আচ্ছা, অন্তরক মানে কি বলো তো?
যেখানে কোনো তাপের আদান প্রদান হয় না, বা এটাকে পাটাতলও বলে। তো পাটাতলটা কেমন হবে? একটা বস্তু দেখো, এই 3 নাম্বারটা দেখো, পাটাতলটা কেমন হবে? এটা কি দেখা যাচ্ছে বাচ্চারা? আচ্ছা, এই পাটাতলটা এটা পুরোটা কুপরিবাহী, এটার কোনো কামে নাই, এটা পুরোটা কুপরিবাহী। ধরো একটা কাঠ হইতে পারে, মাইকে আওয়াজ করার সময় পানো, আমি একটা ক্লাস রেকর্ড করি। আচ্ছা, এবার হচ্ছে কি তাপ গ্রাহক। 4 নাম্বার যন্ত্র কি লাগবে? তাপ গ্রাহক, তাপ অন্তরক কিংবা পাটাতল। তাপ গ্রাহক বাচ্চারা, তাপ গ্রাহক মানে কি? এই তাপ গ্রাহক কেমন হবে? এটার মতো নেই, যন্ত্রটা ঠিক এরকম হবে, বুঝছো? আচ্ছা, এটা দেখা যায় এই পাটাতলের চিত্র, এটা 3 নাম্বার, এটা আর কি পাটাতলের চিত্র পারে না। এটা দেখা যাচ্ছে কিনা? এটা একটু দেখা যাচ্ছে না? আচ্ছা, তাহলে দেখা না গেলে এটা বললাম যে এটা একটা কুপরিবাহী, মুছি না তোমরা আবার, কুপরিবাহী এখানে লিখলাম। এবার তাপ গ্রাহক হবে, এখান দিয়ে আঁকতেছি, দাঁড়াও, ওই যে তাপ উৎসের মতন। হ্যাঁ, কোনটা? একটা আছে দুইটা? না না, এই সিলিন্ডার, তাপ উৎস, তাপ অন্তরক, তাপ গ্রাহক। দেখো, তাপ উৎস এবং তাপ গ্রাহকের একই রকম, বুঝছো? এটা সুপরিবাহী আর এটা কুপরিবাহী। এটা কুপরিবাহী, এটা একটু বোঝার জন্য আর কি, জিনিসটা বুঝতে দেখবে ভালো লাগবে। না বুঝলে অঙ্ক করতে পারবা, বার হয়ে যেতে পারবা, বাট নিজেরা ক্ষমা করতে পারবা না। আর তোমরা তো এখন একটু উত্তেজিত, আর এটা হচ্ছে কুপরিবাহী। দেখো যন্ত্রটা আঁকা হয়েছে কিনা দেখো তো, একই যন্ত্র। তো উৎস আর গ্রাহক কি? সে তাপ নিবে আর ইয়ে করবে, একই রকম হবে না, বুঝছো? তাপ উৎসের তাপমাত্রা হচ্ছে T1 আর তাপ গ্রাহকের তাপমাত্রা হচ্ছে T2। দেখো লেখা হয়েছে কিনা? তাড়াতাড়ি। আচ্ছা, এখন একটু লেখা স্টেপ করেন, আমি চক্রটা আঁকি ফেলি, তখন হবে। আচ্ছা দেখেন, প্রথমে আমার এই সিলিন্ডারটা, বাচ্চারা এদিকে তাকান তো, সবাই লেখা স্টেপ করেন, আমি সময় দিব। হ্যাঁ, আমি সময় দিব, সবাই লেখা স্টেপ করেন। এই যে সিলিন্ডারটা আছে, সিলিন্ডারে খুবই মনোযোগ দিতে হবে, কলম বন্ধ, যার কাছে কলম দেখবো কলম ফেলে দিব। এই যে সিলিন্ডারটা, চারিপাশে কি এই কুপরিবাহী নাকি সুপরিবাহী? এখান থেকে তাপ ঢুকতে পারবে? এখান থেকে ঢুকতে পারবে? নিচে দিয়ে ঢুকতে পারবে। তুমি প্রথমে কি করবা? তুমি চাইলে বাংলা লেখাগুলো পরে লিখতে পারবা। এই সিলিন্ডারটা তাপ উৎসে রাখলা, ধরিয়ে আনি এখানে রাখলা, এখানে তাপ উৎস, এটা এখান থেকে তাপ নিবে না? এই সিলিন্ডারটা এখান থেকে কি নিবে? তাপ নিবে। কি নিবে? তাপ নিবে। তাপমাত্রা নিবে? তাপ নিবে, তবে তাপমাত্রা নিবে না। তাহলে এটা কোন প্রক্রিয়া? তাপ নিবে, তাপমাত্রা নিবে না, কোন প্রক্রিয়া? সমুষ্ণ প্রক্রিয়া। কি প্রক্রিয়া? সমুষ্ণ প্রক্রিয়া। এবার আমরা বলো, এই সিলিন্ডার যখন আমি এখানে রাখছি, এই সিলিন্ডারটা যখন এখানে রাখছি, তখন আচ্ছা আমার কাছে একটা 3D ভার্সন ছিল, আচ্ছা আমি তো ল্যাপটপ আনি না, পরে দেখাবো একদিন, কালকে। এই সিলিন্ডারটা যখন এখানে আমি রাখবো, তখন বলো তো এই সিলিন্ডারের পিস্টনটাকে উপরে উঠবে নাকি নিচে নামবে? তোমরাই বলো। তাপ নিবে এখান থেকে, উপর তাপ নিবে না? তাহলে এটা কি সমুষ্ণভাবে প্রসারণ হবে নাকি সংকোচন হবে? কি হবে? প্রসারণ হবে। তাই আমরা চক্রগুলো পরে লিখতেছি। প্রথমত একবারে খুবই একদম তীব্রভাবে মনোযোগ দাও। এখানে একটা পয়েন্ট ছিল, ধরো এই পয়েন্টে আমার P1 কি হবে? B1। P1 কত? B1। এই সিলিন্ডারটা যখন এখানে রাখবো, ভালোভাবে বুঝো, এই সিলিন্ডারটা যখন এখানে রাখবো, তখন প্রক্রিয়াটা কি হবে? সমুষ্ণ, সংকোচন না প্রসারণ? প্রসারণ। কি হবে? তাপ নিবে, পিস্টনটা উপরে উঠবে। তাহলে সমুষ্ণ যখন সমুষ্ণ প্রক্রিয়া গ্রাফ কেমন? একটু শোয়ানো না, এরকম না? বেশি হয়ে গেছে, বেশি কাটে গেছে সাথে। আচ্ছা ধরো এটা হচ্ছে বি। তাহলে দেখো তো এই বিতে আসলে তখন আলাদা নতুন প্রেশার আসবে না? P2 কত হবে? B2। তাহলে দেখো তো, তুমি তো এই গ্রাফ দেখে বুঝে যায়, এটার সাথে এটা রিলেট না করতে পারলে কিন্তু প্যারা হবে। বাড়ি যেতে পারবে হয়তো অঙ্ক করে, বাট বুঝার চেষ্টা করো। এটার সাথে এটা, এই প্রক্রিয়াটা এখানে আমি উপস্থাপন করতেছি। এটা হচ্ছে কার্নোট ইঞ্জিনের গঠন, এটা হচ্ছে কার্নোট চক্র। এটা কি? এই জিনিসটার নাম কি? কার্নোট চক্র বা কার্নো চক্র আর কি, ভালোভাবে বুঝো, কার্নো চক্র। আসো এবার, তাহলে এখন দেখো তো একদম শুরুতে এই যে এ পয়েন্টে কি থাকে? B1 না? ধরো এই যে A2 কত? তাহলে তোমরা আমার বলো B1 বড় না B2 বড়? B1 বড় নাকি B2 বড়? কে বড়? B1 বড়? এদিকে বড়? এই তুমি দাঁড়াও তো, আদিত্য দাঁড়াও। B2 কেন বড় বলছো? মনোযোগ আছে?
B1 বড় নাকি B2 বড়? কি বড়? B2 বড়। কারণ এজন্য তো আমাদের কি হয়েছে, আয়তন বাড়ছে। তাহলে বলো তো এ থেকে যখন বিতে আসছি আমি কি তাপ নিছি না, একটা তাপমাত্রা পার্থক্য হয়েছে? তাহলে দেখো এখানে আমরা কিউ পরিমাণ তাপ এখানে ইনক্লুড ভিতরে ঢুকেছি, এই তাপ হচ্ছে থেকে কিউ পরিমাণ তাপ। এখানে T1, এখানে কত হবে T1, কারণ এটা কি সমুষ্ণ প্রক্রিয়া। বসো, এখানে কি প্রক্রিয়া? সমুষ্ণ প্রক্রিয়া। বুঝা গেছে? আসো এবার আমি এই সিলিন্ডারটা কোথায় রাখবো? কোথায় রাখবো? অন্তরকে। এই সিলিন্ডার আমি কোথায় রাখবো? অন্তরকে। কোথায়? অন্তরকে। দেখো একবার এখানে রাখছি, এখন এখানে রাখবো। বুঝছো কিনা? হ্যাঁ, এই সিলিন্ডারটা আমি তাপ উচ্চ রেখে তাপ অন্তরকে রাখবো। মানে আমি ওই যে তাপ শোষণ করছি, এখন হচ্ছে আমি আর শোষণ করবো না, আমি একটা কাঠের মধ্যে রাখছি। তাহলে এখন কি ঘটনা ঘটবে বলো তো? যখন আমি এই সিলিন্ডারটা এখানে নিব, কোনো তাপ নিব, তাপের আদান প্রদান হবে। তাহলে এটা কি প্রক্রিয়া? রু কই থামি গেছে কি? রু কি শেষ নেই? কি হবে এটা? রুদ্ধতাপীয়। দেখো একদম সিম্পল। এই সিলিন্ডারটা প্রথমে কোথায় রাখছি আমার সাথে সাথে বলো, প্রথম কোথায়? তাপ উঠছে। তাপ উৎস থেকে দেন কোথায় রাখবো? অন্তরকে। অন্তরকে রাখলে এখানে কোনো তাপের আদান প্রদান হবে? তাপের আদান প্রদান না রাখলে এটা কি প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কি প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা চেঞ্জ হয় কিনা? হবে। কিন্তু দেখো আমার কিন্তু তাপমাত্রা নিছি আমি, এখন তাপ আদান প্রদান, এখন কিন্তু শেপ বাড়তে থাকবে পিস্টনটা। তাহলে পরবর্তী প্রক্রিয়াটা কি হবে? পরবর্তী প্রক্রিয়াটা কি হবে? তাপমাত্রা কি তখন কমবে না বাড়বে? কমবে। কমবে। রুদ্ধতাপীয় অন্তঃস্থ শক্তি পরিবর্তন মানে কি? T1 থেকে T2 কি হয়? T2 ছোট হয়। বুঝা গেছে? তাহলে এই প্রক্রিয়াটা এখন কি হবে? রুদ্ধতাপীয় কি হবে? সংকোচন না, প্রসারণ হবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি হবে? প্রসারণ হবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমাদের প্রসারণ হলে কিন্তু তাপমাত্রা কমে। ঠিক আছে? আচ্ছা, তাহলে রুদ্ধতাপীয়টা কি? একটু খাড়া। তাহলে এবার আমরা কোথায় আসবো? ভালো করে বুঝাও। কোথায় আসবো? বি থেকে ধরো সিতে। বি থেকে কোথায়? সিতে। এই যে সিতে। তাহলে সিতে নতুন প্রেসার P2 P3 B3, আর এখানে কত হবে? T2 হয়ে যাবে। মনে রাখবা এখানে T2টা কার থেকে বড়? T1 থেকে। বুঝছো কিনা? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের P3। এবার আমি কোথায় রাখবো? দেখো এটা 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 আমি আবার বলবো। এবার সিলিন্ডারটা কোথায় রাখছি? এবার কোথায় রাখবো? তাপ গ্রাহকে। তাপ গ্রাহক রাখলে কি হবে? তাপ নিবে। ওই যে আমার সিলিন্ডার থেকে তাপ উল্টা নিবে। দেখো সিলিন্ডারটা এখানে রাখছি, তাপটা নিবে, শোষণ করবে। তাহলে এবার কি হবে? রুদ্ধতা কি হবে? সমুষ্ণ। তাপ আদান প্রদান। সমুষ্ণ প্রসারণ না সংকোচন? সংকোচন। তাহলে সমুষ্ণ সংকোচন। দেখো এই যে এই প্রক্রিয়া, এই যে এটা কি হবে? তাহলে এই পয়েন্টটার নাম কি? ডি পয়েন্ট। ডি পয়েন্টটা কি? P4 B4। আচ্ছা, এখানে আমি তাপ হারাইছি না? দেখো এখানে তাপ ইনক্লুড করছি, এখানে তাপ হারাইছি। দেখো এখান থেকে তাপ আবার এখানে গেছে। ঠিক আছে কিনা? ওকে। তাহলে এখানে আমার Q2 পরিমাণ তাপ গেছে। এখন দেখো পরবর্তীতে এই, তাহলে দেখো সিলিন্ডারের কাজ কি? প্রথম কোথায় রাখছি? আবার কোথায়? দেন কোথায়? গ্রাহকে। এবার আবার তাপ অন্তরকে রাখবো। তাপ অন্তরকে রাখলে এবার উল্টা ঘটনা ঘটবে। এবার এইটা যদি রুদ্ধতাপীয় কি হয়? প্রসারণ হয়। এবার কি হবে? সংকোচন। তাহলে এই প্রক্রিয়াটা দেখো তো সংকোচন। এখন তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে আপনি এই জিনিসটা এভাবে করি, এভাবে গেছেন, মানে সমুষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ। তারপরে আপনি এটা করতে পারতেন না, রুদ্ধতাপীয় সংকোচন, সমুষ্ণ প্রসারণ। দেখো এই জিনিসটা যদি আমি করতাম তখন কিন্তু আমার কৃতকাজটা জিরো হয়ে যেত। কৃতকাজটা কি হয়ে যেত? তো আমরা তো কৃতকাজ জিরো করতে চাইতেছি না, আমরা তো একটা কি পরিমাণ কাজ ওইটা কাউন্ট করতে চাইতেছি। দ্যাটস আমরা এটা করে নেই। তাহলে এখন দেখো, তাহলে আমি যদি এখানে রেড কালার দিয়ে লিখি এটা, তাহলে এই প্রক্রিয়াটার নাম কি? সমুষ্ণ প্রসারণ। আর এটার নাম কি? রুদ্ধতাপীয় প্রসারণ। রুদ্ধতাপীয় প্রসারণ। ঠিক আছে? আচ্ছা, এখানে যে বাইরে আওয়াজ হচ্ছে, আমরা আমাদের পড়াশোনার ঠেলায় আওয়াজটাকে বন্ধ করে দিব। ঠিক আছে? সবাই জোরে জোরে কথা বলবেন। এটা কি হবে? সমুষ্ণ সংকোচন, সংকোচন। আবার কেউ আবার বলিও না বাসায় যায়, স্যার এখানে এই মানে কি বুঝেছেন? ছবি তুলে পাঠায় না, এটা মানে সমুষ্ণ। বুঝছো? আর এটা কি হবে? রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে দেখো তো এখানে আমাদের কার্নোট ইঞ্জিনে কয়টা ঘটনা ঘটে? কয়টা ঘটনা ঘটে? চারটা। প্রথমে কি ঘটনা ঘটে? না দেখে বলো। এই যে আমরা যখন সিলিন্ডারটা আমাদের উচ্চ থেকে তাপ নিছি, সমুষ্ণভাবে প্রসারণ হয়েছে, তারপর কোথায় রাখছি? হ্যাঁ, অন্তরকে। তখন কি হয়? রুদ্ধতাপীয় প্রসারণ। তারপর কি হয়? তারপর তাহলে দেখো তো এই চক্রটা হয়েছে কিনা। তাহলে এটাকে বলো কি? কার্নোট চক্র। সবাই সুন্দরভাবে তোলো। বলো, তাপ গ্রাহক থেকে তাপমাত্রা কি করে? গ্রহণ করে। তাপ গ্রাহক থেকে তাপমাত্রা কি করে? গ্রহণ করে।
আমরা যদি প্রথম থেকে একবারে কনডেনসারের ঘটনাটা একবার বলি, প্রথমে এখানে কয়টা জিনিস আছে বলো তো? 4টা। কি কি? সিলিন্ডার, তাপ উৎস, পাটাতল, তাপ গ্রাহক। আমরা এগুলো বৈশিষ্ট্য সম্পর্কে জানছি। আমরা যদি আরেকবার বলি, বৈশিষ্ট্য কি হবে? দুই পাশ কি কুপরিবাহী এবং এটা কি পরিবাহী? সুপরিবাহী। এবং এটার এই যে এটা কি পরিবাহী? কুপরিবাহী। এবং উপরেটা কি হবে? সুপরিবাহী। এবার দেখো তো তাপ অন্তরক বা পাটাতল, এটা কি হবে? এটা পুরোটা কি পরিবাহী? কুপরিবাহী। এগুলো রিজন আমরা একটু পরে ব্যাখ্যা করব। কথা বলতে হবে। গ্রাহক, তাপ গ্রাহক কি করছে? চারপাশে কি কুপরিবাহী এবং উপরে কি সুপরিবাহী। এবার প্রথমে আমরা ধরো এই চক্রটা আমরা কৃতকাজ বের করব। কৃতকাজের গ্রাফটা কি ভার্সেস কি হয়? পি ভার্সেস বি। কারণ আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু পি ইন্টু ভি বা পি ইন্টু ডেল বি। বুঝছো যে কৃতকাজের গ্রাফ কেন সবসময় পি বাই বি হয়? বুঝছো কি না? ওকে ফাইন। তো আমরা এই যে সিলিন্ডার আছে, সিলিন্ডারটাকে কোথায় রাখবো? সিলিন্ডার কোথায় রাখবো? তাপ উৎসে। সিলিন্ডারটাকে কোথায় রাখবো? তাপ উৎসে। সিলিন্ডার তাপ উৎস থেকে তাপমাত্রা গ্রহণ করবে নাকি ছাড়বে? গ্রহণ করবে। কি পরিমাণ তাপ গ্রহণ করবে? Q1 পরিমাণ। তবে তাপমাত্রা চেঞ্জ হবে না, তাপমাত্রা চেঞ্জ হবে না। এজন্য ধরো এই পয়েন্টে, ধরো একদম শুরুর পয়েন্টে আমার সিলিন্ডারের পয়েন্ট, সিলিন্ডারের শুরুতে কত? B1 আর কত? B1 আর এখানে কত? T1। সে যখন এই সিলিন্ডারটা যখন আমি এখানে রাখছি, কোথায় রাখছি? তাপ উৎসে। কোথায় রাখছি? তাপ উৎসে। তাপ উৎসে যখন আমি সিলিন্ডার রাখছি, সে কিউ পরিমাণ তাপ অ্যাবজর্ব করতেছে, কিউ পরিমাণ তাপ সে গ্রহণ করতেছে। এই প্রক্রিয়া থেকে এ থেকে বিতে আসতে সে কিউ পরিমাণ তাপ নিচ্ছে। কি করতেছে? কিউ পরিমাণ তাপ নিচ্ছে, কিন্তু তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না। এখন তাপ নিচ্ছে, তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না। এই জিনিসটা কি ভাই? সমুষ্ণ। এবং এটাকে সমুষ্ণ সংকোচন নাকি প্রসারণ? প্রসারণ। কেন প্রসারণ? দেখো তো, এর জন্য আয়তন কত? B1, বি এর জন্য আয়তন কত? B2। এখন B1 থেকে B2 বাড়ছে না কমছে? বাড়ছে। তার মানে আমরা বলতে পারি এটা কি সমুষ্ণ প্রসারণ। এবার আমরা সিলিন্ডারটাকে কোথায় নিব? কোথায় রাখবো? পাটাতল বা অন্তরকে রাখবো। পাটাতল বা অন্তরকে যখন আমরা রাখবো, তখন কি তাপ আর আদান প্রদান করবে? তাপ নিতে পারবে? তাপের আদান প্রদান বন্ধ হয়ে যাবে। তবে তাপমাত্রা চেঞ্জ হবে। কি হবে? তখন সেটা বি থেকে কোথায় আসছে? সিতে আসছে। বি থেকে কোথায় আসছে? সিতে আসছে। এখন বলো তো, এখানে আমাদের T1 এর তাপমাত্রা বেশি নাকি T2 তাপমাত্রা? T1 এর তাপমাত্রা বেশি। T1 এ আমি একটু আগে মনে হয় এখানে T2 লিখছিলাম। তো T1 এর তাপমাত্রাটা কি এখানে বেশি? প্রশ্ন হচ্ছে T1 এর তাপমাত্রা কেন বেশি হয়? তাপমাত্রা বাড়লে মনে প্রসারণ একটু প্রশ্ন খটকা আসে। এখন দেখো তো, আমরা জানি কি ভাই বলো তো? DQ সমান সমান DU প্লাস DW। তাহলে DQটা যখন 0 হবে, DW সমান সমান কত হবে? মাইনাস DU। তো মাইনাস DU কখন হয়? যখন T1 বড় নাকি T2 বড়? মানে প্রথমটা বড় হয়, প্রথমটা বড়, দ্বিতীয়টা চলে, দ্বিতীয়টা থেকে যখন প্রথমটা বাদ দিই তখন মাইনাস আসে। এজন্যই T1টা কি হয়? বড় হয়। আশা করি এটা বুঝতে পারছি। ওকে, তাহলে বি থেকে যখন সিতে যায়, দেখো বি এর জন্য আয়তন কত? B2। সি এর জন্য আয়তন কত? B3। এখান থেকে বোঝা যায় যে আয়তনটা বাড়ে না কমে? এই B2 থেকে B3 আয়তন বাড়ছে না কমছে? এদিকে গেছে। তার মানে এখানে কি রুদ্ধতাপীয় সংকোচন হবে না প্রসারণ হবে? বুঝছো তুমি? রুদ্ধতাপীয় প্রসারণ হবে না সংকোচন হবে? প্রসারণ হবে। এবার সিলিন্ডারটা এখন কোথায় আছে? পাটাতলে। পাটাতল থেকে এবার কোথায় নিবা? তাপ গ্রাহকে। তাহলে এটা চক্রের মতো রাখে, তাপ গ্রাহকে। তাপ গ্রাহক মানে কি? তাপ গ্রাহকটা সিলিন্ডার থেকে যে তাপটা ছিল এতক্ষণ, এই তাপটা কি করবে? শোষণ করবে। তাহলে এই পরিমাণ তাপ ছাড়ে দিবে। কোথায় ছাড়বে? এই কিউটিটা কোথায় ছাড়বে? কোথায় ছাড়বে? তাপ গ্রাহকে। তাপ গ্রাহকে। এখন দেখো তো, তাহলে এখন এখানে কি প্রক্রিয়া হবে? তার তাপমাত্রা কি পরিবর্তন হবে? তাপমাত্রা পরিবর্তন হবে না। সে কি নিচ্ছে? তাপ নিচ্ছে। মানে তাপমাত্রা এখানে T2, এখানেও T2 আছে। তাহলে এটাকে কি বলবো? সমুষ্ণ কি সংকোচন। দেখো তো, সিতে তাপ আয়তন কত আর ডিতে কত? B4। তাহলে B4 বড় না B3 বড়? B4 বড়। B4 বড়, B3 বড়। দ্যাটস আমাদের আয়তনটা কি কমছে। তাহলে আয়তন কমলে এটাকে আমরা কি বলবো? সমুষ্ণ সংকোচন। সমুষ্ণ কি সংকোচন। এবার আসো, এবার আমরা সিলিন্ডারটাকে আবার কোথায় রাখবো? আমার পাটাতলে রাখবো। পাটাতলে রাখলে আবার ওই আগের ঘটনাটা ঘটবে। আবার কি হবে? আগের ঘটনা। এখন দেখো তো, এখানে কে বড়? T1 বড়। বুঝছো কি না? তাহলে এখন এখানে কি ঘটনা ঘটবে? এখন এখানে কি ঘটে? রুদ্ধতাপে কি হবে? সংকোচন। তাহলে চক্রটা আমরা যদি আবার বলি, কি হবে? রুদ্ধতাপে, হ্যাঁ, এই যে এই প্রক্রিয়া যখন আমরা সিলিন্ডারটাকে আবার পাটাতলে রাখছি, তখন এখানে কি তাপের আদান প্রদান হবে? তখন এখানে দেখো আয়তন এখানে কত? B4, এখানে কত? B1। শেষটা কি কম, এটা কি বেশি। তাহলে আয়তন কি কমছে। তাহলে এখন আমরা যদি বলি, প্রথমে কি ঘটনা ঘটে? সমুষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। রুদ্ধতাপীয়, তারপরে আবার কি সমুষ্ণ কি, তারপরে 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 এখানে 4টা প্রক্রিয়া ঘটে। ক্লিয়ার? একবারে ক্লিয়ার। এখন আমরা আমরা গত ক্লাসে তোমাদেরকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য কৃতকাজ বের করে শিখেছিলাম। R/Γ-1 T2 - T2। সমুষ্ণ প্রক্রিয়ার জন্য কৃতকাজ শিখেছিলাম। কি শিখেছিলাম?
B2 বাই B1 nR2 লন B2 বাই B1। তাহলে বলো তো যখন এই থেকে যখন বিতে আসবে তখন কৃতকাজটা কি হবে? ধনাত্মক হবে, শিওর ধনাত্মক হবে, আয়তন বাড়তেছে। আর ভি থেকে যখন সিতে আসবে তখন কৃতকাজটা কি হবে? কি হবে? কি হবে? ধনাত্মক। আর সি থেকে যখন ডিতে আসবে কৃতকাজটা কি হবে? ডি থেকে যখন এটা আসবে কৃতকাজটা ঋণাত্মক। বুঝছো? তাহলে এখন আমরা আলাদা আলাদা করি, আমরা দেখবো যে 4টা প্রক্রিয়ার জন্য আলাদা আলাদা কৃতকাজ। দেখো যে এটা আমি মুছাবো, হ্যাঁ ওকে। এই ক্যামেরাটা চালু আছে না? আশা করি এই টপিকে তোমরা আরেকজনের পড়াইতেও পারবা, হ্যাঁ। নিজের বাসায় যায় তোমার ছোটো ভাই বোন থাকলে এগুলোর বসায় বুঝাবে। পিচ্ছি একটারে বসেই পিচ্ছির পরিবার দেখো আমি একটা যন্ত্র বানাবো, পিচ্ছি দেখবে আগ্রহ হয়ে যাবে। যখন দেখবে যন্ত্র তুমি আঁকতেছো কবে যা তুই কই যন্ত্র খাতার ভিতরে কী দিয়ে দেখাস, ঠিক না? পিচ্ছিরে জোর করে আনি বসায় বুঝাইবে, বড় বেলা বতর সঙ্গে আমি খাওয়াবো, কাইলে তুমি খাওয়াইবে না। আচ্ছা তাহলে প্রথমে বাচ্চারা প্রথমে এইটা বুঝছি কিনা, আমি প্রথমে কি ঘটনা ঘটছে? সমুষ্ণ সংকোচন। তাহলে লেখো এক কৃত, এই যে আমরা লেখো 4টি প্রক্রিয়ার জন্য কৃতকাজ, 4টি ধাপের জন্য, ধাপের জন্য তুমি কয়টা বাজে আসছো? বিষয় শুরু হবে, বিষয় হবে। আচ্ছা বসো, এখানে আমরা কি বলতেছি দেখো, আমরা আজকে এটাই পড়াই ফেলতেছি আর কি, আজকে আর হবে না, দেরি করছো না। ওকে দেখো 4টি ধাপের জন্য কৃতকাজ, এগুলো একটু দেখো কিনা দেখো হালকা পাতলা কৃতকাজ। দেখো তাহলে প্রথমে এক নাম্বার প্রক্রিয়াটার নাম কি? সমুষ্ণ প্রসারণ। কি হবে? সমুষ্ণ প্রসারণ। আচ্ছা সমুষ্ণ প্রসারণের জন্য আমরা W1 বাই W1 সমান কত হবে? মানে প্রথম ধাপ, এখানে W কয়টা হবে? 4টা, W1 W2 W3 W4। তাহলে W1 সমান কি হবে? N আর T কত হবে? 1 না T2? T একটাই, T1। তাহলে লন কত হবে? B2 বাই B1। এখন তুমি ভাই আরেকটা লিখতে পারো কি, ওই যে তুমি জানো বি এর সাথে আয়তনের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তাহলে এই ক্ষেত্রে ফিটা কোথায় আসবে? উপরে। তাহলে অলসো এটা অথবা অর W1 সমান কি লিখতে পারো? NR T1 লন P1 বাই P2। এখন যদি আমি তোমাকে এরকম একটা গ্রাফ দিই, বলি ভাই সমস্ত প্রক্রিয়া প্রথম ধাপের জন্য কৃতকাজ বের করে পারবা? সব ইনফরমেশন বসে দিব। এখানে কত হবে? ও P2। ঠিক আছে ওকে। দ্বিতীয় প্রক্রিয়াটা কি বাচ্চারা? রুদ্ধতাপীয় প্রসারণ। লেখো রুদ্ধতাপীয় প্রসারণ, লেখো লেখো লেখো। রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ এটা কি হবে? W2 কি হবে? W2 রুদ্ধতাপীয় প্রসারণ কি হবে? W2। এই রুদ্ধতাপীয় কি হবে? NR 1 মাইনাস গামা, আর এখানে কত হবে? T2 মাইনাস T1। এখানে আরেকটা জিনিস হতে পারে, কি হতে পারে দেখো তো, অথবা আমরা এই জায়গায় এমনি লিখতে পারি না NR T2 মাইনাস NR T1 1 মাইনাস গামা। তাহলে এটার পরে কি লিখতে পারি? P1 B1। তাহলে P1 B1 মাইনাস P2 B2 মাইনাস P1 B1 এবারে কত? 1 মাইনাস গামা। তাহলে এটা হচ্ছে W2। তাহলে তুমি এখানে আমি লাল মার্ক করা দুইটাই লেখো, এটাও হইতে পারে এটাও হইতে পারে। বুঝছো? বুঝছো কি না? হয়েছে? 3 নম্বরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে কি বলতো? সমুষ্ণ। এটা কি দেখা যায়? ওই সংকোচন। কার সংকোচন? আমার সংকোচন নেই। ফিজিক্স জিনিসটা খুবই মজার, যদি তুমি ফিল করো, বিশ্বাস করো এটা খুবই মজার একটা জিনিস। যারা ফিল করতে পারো না, কোনো ফিলে সমস্যা আছে? আচ্ছা একজন যাদব শান্তন যাও বলে আমার কথা বলি, বল দাদা বলছে আজটা একটু কমাইতে বলে উনি ক্লাস রেকর্ড করতেছে। আচ্ছা তাহলে সমুষ্ণ সংকোচন। বাচ্চারা সংকোচনের ক্ষেত্রে কি হয়? সংকোচনের ক্ষেত্রে কি হয়? মাইনাস আসে না? মাইনাস আসবে কিনা? তাহলে দেখো, তাহলে এখানে W3 সমান কি হবে? মাইনাস NR কত হবে এখানে? T2 না? T2 কিনা? এখানে T2।
লন কত, এখন কত হবে B4/B3, আদিটা বিয়োগ না, আদিটা উপরেরটা শেষ নিচেরটা আদি, এখানে এটার পরিবর্তে কি লিখতে পারো V3 উপরে যাবে, ঠিক আছে, ওই যে ব্যস্তানুপাতিক। তাহলে এখানে অথবা W3 সমান কি লিখতে পারো মাইনাস nRT2 লন V3/V4। এটা একটু উঠাও তাড়াতাড়ি। V3 V2 প্রসারণের ক্ষেত্রে কোনটা কোনটা না না এটা দিয়ে প্রকাশ করা যায়, এটা দিয়ে প্রকাশ করা যায়, বুঝছি আমি বলি প্রকাশ করা যায়, যেহেতু এখানে T1 আছে তাহলে এখানে T2 ইয়ে হবে আর কি। এই উপরে দুইটা দিয়েও প্রকাশ করা যায়, যেহেতু এটা একটা সার্কেলের। হ্যাঁ, ওই যে তাপমাত্রা তো T1 T2, ঠিক আছে, ওকে ফাইন। এটা বুঝছি কিনা? এবার লেখো, এই কথা বলে না, এবার রুদ্ধতাপীয় কি, আমি উপর থেকে মুছাচ্ছি, রুদ্ধতাপীয় সংকোচন। এই কে কারে মারে, এই ক বাবলস কা কে কারে বাবলয়, কে 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 না না দাদা বাদনের কথা শুনলেন, আগ্রহে প্রশ্ন করে তাম কিলেরেন ঠিক আছে, বাদন আর এটাতে আলাদা বিচার হবে। তাহলে এখানে কি হবে -r/1 মাইনাস গামা, আর এখানে কত হবে বাচ্চারা, এই কত হবে এখানে T2 মাইনাস, এখানে T2 হবে না নাকি, এখানে মাইনাস হবে, ঠিক আছে, তুমি মাইনাস থেকে উঠে এখানে T1 আগে দিতে পারো। আরে ভাই এনটা এক মল ধরলাম আর কি, যখন কোথাও যদি এন না লেখি বুঝবা যে এন এর মানে এক ধরছে। প্রশ্ন হবে কিছু না বললে এক, প্রশ্নে কিছু না বললে এক। হ্যাঁ আচ্ছা, তাহলে এটার সমানে কি লিখতে পারো, এই কথা কইস না রে, এই দেখো তো এন আর এ লাস্ট টপিক, কথা বলতেছো কেন, লাস্ট টপিক তো, কথা বললে আমি আরো 2 ঘন্টা পড়াবো। কে কইছে কারো একলা করাইতো, শুধু মিনাদের একলা করাবো ভাই, ধরা খাইছে না। তাহলে এবার এখানে কি হবে, এটার পরিবর্তে কি হবে V1 B1 মাইনাস V2, কে বেশি করে পোলাপান কথা বলে, এই তো শেষ আমাদের কৃতকাজ। ওই যে T1 এর পরিবর্তে বসেছি আর কি, আমি T1 এর পরিবর্তে রিপ্লেস করছি আর কি, অসুবিধা কি, কি কেন, এটা একটা চক্রের জন্য না, এটা কি আলাদা চক্র, সংকোচন তো এইটা বুঝো নি তো, এটা বুঝে সেখানে মাইনাস বসাইছি, অসুবিধা কি, সমুষ্ণ সংকোচন কই ওমা, এই তো এখানে আমরা ওই যে গত ক্লাসে আমরা সূত্র লিখছিলাম। এই এখন তোমরা যদি আমাকে বলো যে সমুষ্ণ বক্রে কি দরকার, এটা কত নিয়েছেন, এটা তো কপাল পোড়া, ঠিক আছে, এখন এই কপাল পোড়া হলে তার অসুবিধা, তোমাদেরকে এই রুদ্ধতাপীয় তারপরে সমুষ্ণ এগুলো কি দরকার দেখাচ্ছি না, দেখাচ্ছে কিনা, হ্যাঁ ওই T1 এর এখানে এটা T1 এর পরিবর্তে বসাইছি না, এই জন্য P1 B1 কি, হ্যাঁ হ্যাঁ T4, আচ্ছা এগুলো অনুপাত যদি সমানে বসানো যায় আর কি, ঠিক আছে। আমরা যখন ওভারঅল আমরা আজকে পর্যন্ত রাখতেছি, আগামীকালকে যখন আমরা ওভারঅল কৃত কাজটা বের করবো W1 W2 W3 W4, এখন কিন্তু ছুটি না, ও হো শেষ, ছুটি না, দাঁড়াও। তাহলে আমরা আজকে কি পর্যন্ত পড়ছি বলো।